সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, একাদশ শ্রেণীর উচ্চতর গণিত প্রথম পত্র অনলাইন ক্লাসে সবাইকে জানাচ্ছি স্বাগতম। আশা করি সবাই আল্লাহর রহমতে সুস্থ আছো। আমাদের আজকের পাঠের বিষয় তৃতীয় অধ্যায় সরলরেখা বা স্ট্রেট লাইন। ইতিপূর্বে আমরা সরলরেখা 3.1 থেকে 3.7 পর্যন্ত 7টি অধ্যায় শেষ করেছি। তারই ধারাবাহিকতায় আজকে আমরা 3.8 অধ্যায় শুরু করব। আমরা আমাদের মূল পাঠে প্রবেশ করি। আমাদের প্রথম টপিক, কোন বিন্দু থেকে একটি সরল রেখার লম্ব দূরত্ব নির্ণয়। তাহলে কোন বিন্দু থেকে একটা সরল রেখার লম্ব দূরত্ব এটা নির্ণয় করা আমরা শিখব। তো শিক্ষার্থীরা লক্ষ্য করো, আমি এখানে একটা বিন্দুর স্থানাঙ্ক নিয়ে নিলাম পি বিন্দু। পি বিন্দু থেকে ax + by + c = 0 এই রেখা, আমরা জানি যে কোনো সরল রেখার সাধারণ সমীকরণ ax + by + c = 0। এই সরল রেখার উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য আমরা নির্ণয় করব। সেই লক্ষ্যে আমরা এখানে একটি এক্স অক্ষ ওয়াই অক্ষ আঁকলাম। এবি হচ্ছে আমাদের সেই নির্ণয় সরল রেখা এবং পি হচ্ছে আমাদের সেই বিন্দু, যে বিন্দু থেকে আমি এই সরল রেখার লম্ব দূরত্ব নির্ণয় করব। তাহলে এবি হচ্ছে আমার সেই সরল রেখা। আমি যদি বলি এবি হচ্ছে সরল রেখা, আর পি হচ্ছে আমাদের সেই বিন্দু তাহলে পি বিন্দু থেকে আমি এবি সরল রেখার লম্ব দূরত্ব নির্ণয় করব। এটি আমাদের মূল কাজ আছে। তাহলে দেখা যাক কিভাবে এই লম্ব দূরত্বটা নির্ণয় করা যায়। প্রথম, এবি যে সরল রেখাটা দেওয়া আছে ax + by + c, এটা এক্স অক্ষকে এ বিন্দুতে, অর্থাৎ এবি সরলরেখা এক্স অক্ষকে এ বিন্দুতে এবং ওয়াই অক্ষকে বি বিন্দুতে ছেদ করে। এবং আমরা সরলরেখাটাকে ax + by + c, আমরা যদি এই সরলরেখাটাকে এইভাবে লিখি ax + by + c, এটাকে যদি আমি ডান দিকে সরিয়ে নিই তাহলে এটা হয়ে যাবে মাইনাস। তাহলে এই সরলরেখাটাকে আমরা এই ফরম্যাটে লিখতে পারি ax + by = -। এখন আমরা যদি সরলরেখার সমীকরণটাকে x/a y/b এই ফরম্যাটে নিতে চাই তাহলে এরকম চলে আসে ax / -c + by / -c = 1। আমরা উভয় পক্ষকে -c দ্বারা ভাগ করব। এবার আমাদের x এর সাথে এই যে সহগটা আছে এটাকে মুক্ত করতে হবে। সেই জন্য এই এটাকে নিচে ভাগ করে নিতে হবে। তাহলে এই সমীকরণটা এরকম চলে আসবে x / -c - c / a প্লাস y / -c, আর y এর সাথে এই বিটাকে যদি আমি নিচে নিয়ে আসি তাহলে হবে এখানে -c/b, এখানে হয়েছে -c/a, আর এর সমান চিহ্নের ডান পাশে 1 আছে থাকবে। তাহলে এই যে সমীকরণটা, প্রথম সমীকরণটাকে কিভাবে আমরা x / -c/a y / -c/b = 1 এই ফরম্যাটে আমরা কিভাবে লিখতে পারলাম এটা আশা করি বুঝতে পেরেছি। আর যখনই আমরা কোনো অঙ্ককে এরকম x/a y/b = 1 এই ফরম্যাটে বের করতে পারবো তখন আমরা
এখান থেকে এই ওএ অংশের দৈর্ঘ্যটা পেয়ে যাব মাইনাস সি বাই এ, এবং এই ওবি অংশের দৈর্ঘ্যটা পেয়ে যাব মাইনাস সি বাই বি। তাহলে এই যে অংশগুলো মাইনাস সি বাই এ এবং মাইনাস সি বাই বি কিভাবে আসলো আশা করি বুঝতে পেরেছি। তাহলে ওএ অংশ পেয়ে গেলাম, ওবি অংশ পেয়ে গেলাম, যাদের দৈর্ঘ্য হচ্ছে মাইনাস সি বাই এ এবং সি বাই বি। এটা হচ্ছে আমাদের ওএ এবং ওবি, এই দুটো দৈর্ঘ্য আমরা দেখব। এখন যদি আমরা পিথাগোরাসের উপপাদ্য এই এওবি সমকোণী ত্রিভুজে, যেহেতু এটা একটা অক্ষ, সেহেতু এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ পরস্পরকে লম্বভাবে ছেদ করে, অর্থাৎ এই কোণটা 90 ডিগ্রি হলে আমি এই ত্রিভুজটাকে একটা সমকোণী ত্রিভুজ বলতে পারি, এবং সমকোণী ত্রিভুজ অনুযায়ী আমরা পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করতে পারি। অতি দুটি স্কয়ার ইকুয়াল টু অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গের স্কয়ার, অর্থাৎ ওএ স্কয়ার এবং ওবি স্কয়ার। অপর দুটা বাহু হচ্ছে একটা ওবি আর একটা ওএ, তাদের বর্গের যোগফল। এবং ওএ আর ওবি দুটা মান আমরা বের করেছি, একটা হচ্ছে সি বাই এ মাইনাস, আরেকটা হচ্ছে মাইনাস সি বাই বি। সেটাকে বর্গ করলে প্লাস হয়ে যাচ্ছে এবং হয়ে যাচ্ছে সি স্কয়ার বাই এ স্কয়ার এবং সি স্কয়ার বাই বি স্কয়ার। তাহলে এটাকে বর্গ করে যোগ করলাম। আশা করি এতটুকু পর্যন্ত তোমরা সবাই বুঝতে পেরেছো। এইবার এই অংশ থেকে আমরা এবির মান বের করবো। তো এবির মান বের করার জন্য আমাদের এই অংশটাকে একটু ক্যালকুলেশন করতে হবে। আমি এই ক্যালকুলেশনটা একটু এখানে দেখাই দিচ্ছি। আমরা যদি এবি স্কয়ার সমান এই দুটাকে আমরা লসাগু করি, লসাগু করলে আমাদের নিচে চলে আসবে এ স্কয়ার বি স্কয়ার, এবং উপরে আসবে সি স্কয়ার বি স্কয়ার প্লাস এখানে আসবে সি স্কয়ার এ স্কয়ার। একদম ছোট ক্লাসে একটি লসাগু করার মতো, ভগ্নাংশের লসাগু করে যোগ করা। তো আশা করি এতটুকু পর্যন্ত বুঝতে পেরেছো সবাই। আমি যদি এখান থেকে উপরে, যেহেতু দুটো পাশে সি স্কয়ার আছে, আমি যদি সি স্কয়ার কমন নিই, তাহলে এখানে আমি যদি একটু সাজিয়ে লিখি, যেহেতু যোগ আকারে আছে, তাহলে এটাকে লিখতে পারি এ স্কয়ার প্লাস বি স্কয়ার, আর নিচে এ বি আছে থাকুক, নিচে আছে এ স্কয়ার বি স্কয়ার। এই পুরোটা কিন্তু আমার এ বি স্কয়ারের মান, এই পুরোটা আমার এ বি স্কয়ারের মান। যদি এটা এ বি স্কয়ারের মান হয়, তাহলে আমাকে এখন এ বি বের করতে হবে। তাহলে এখন লক্ষ্য করে দেখো, আমি যদি এটাকে রুট করি, সি স্কয়ারকে রুট করলে সি হয়, এ স্কয়ার বি স্কয়ারকে রুট করলে এ বি হয়। যেহেতু এ বি নিচে আছে, এ স্কয়ার বি স্কয়ার, তাহলে এ বিটাও নিচে চলে যাবে। রুট করলে এখানে একটা প্লাস মাইনাস অপশন চলে আসবে এবং রুট ওভার এ স্কয়ার প্লাস বি স্কয়ার চলে আসবে। তাহলে এটা কিভাবে আসলো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন লক্ষ্য করো শিক্ষার্থীরা, পি বিন্দুটা আমরা স্থানাঙ্ক নিয়েছিলাম x1 y1। তাহলে পি বিন্দু থেকে আমি যদি একটা লম্ব আঁকি পিএম, যেটা ও এক্স অক্ষের উপর, এবং পি বিন্দু থেকে একটা লম্ব এঁকেছি পিএন, যেটা ও ওয়াই অক্ষের উপর, এবং এই পিএম এর দৈর্ঘ্য হয়ে যাবে y1 এবং পিএন এর দৈর্ঘ্য হয়ে যাবে x1। কারণ আমরা জানি কোনো বিন্দুর স্থানাঙ্ক যদি দেয়া থাকে, তাহলে ওই বিন্দু থেকে এক্স অক্ষের দূরত্ব তার কোটির সমান এবং ওই বিন্দু থেকে ওয়াই অক্ষের দূরত্ব তার ভুজের সমান। তাহলে কেন এই পিএম এর দৈর্ঘ্য y1 হলো এবং পিএন এর দৈর্ঘ্য x1 হলো, আশা করি বুঝতে পেরেছি। তাহলে আমি আরেকবার বলছি, কোন বিন্দু থেকে এক্স অক্ষের উপর দূরত্ব ওই বিন্দুর কোটির সমান এবং ওই বিন্দু থেকে ওয়াই অক্ষের দূরত্ব তার ভুজের পরম মানের সমান। কারণ দূরত্ব কখনো ঋণাত্মক হয় না, তাই আমরা পরম মান কথাটা উল্লেখ করলে ভালো হয়। তাহলে আমরা এখান থেকে অবশ্যই বলতে পারছি পিএম এর মান হচ্ছে y1 এবং পিএন এর মান হচ্ছে x1। তাহলে কেন পিএম y1 এবং পিএন x1 হলো, এটা আশা করি বুঝতে পেরেছি। এবং আমরা ধরে নিলাম এই পি বিন্দু থেকে যেহেতু এবি রেখার লম্ব দূরত্ব বের করবো, তাই আমরা পি থেকে এবি এর উপর একটা লম্ব এঁকেছি এবং এই দূরত্বটাকে আমরা পি আর বলেছি এবং যাকে আমরা ডি দ্বারা প্রকাশ করছি।
তাহলে পি আর সমান আমরা টি, এটা আমরা ধরে নিয়েছি। এবং পি আরই হচ্ছে পি বিন্দু থেকে এবি রেখার লম্ব দূরত্ব বা লম্ব দৈর্ঘ্য। এখন আমরা এখানে একটা বড় ত্রিভুজ উৎপন্ন হয়েছে এ ও বি। এই বড় ত্রিভুজটাকে আমরা এখানে তিনটা ছোট ত্রিভুজে ভাগ করে বলতে পারি। একটা হচ্ছে এ ও পি, এখানে আমরা বলতে পারি পি ও এ। আরেকটা ত্রিভুজ বলতে পারি এ পি বি, এবং আরেকটা ত্রিভুজ বলতে পারি বি পি ও বা ও পি বি। তাহলে এরকম ছোট তিনটা ত্রিভুজ যোগ করলে একটা বড় ত্রিভুজ ও এ বি চলে আসে। এখন আমরা জানি কোন ত্রিভুজের ক্ষেত্রফল সমান সমান হাফ ভূমি গুণ উচ্চতা। সেক্ষেত্রে আমরা যদি লক্ষ্য করি এই এ ও বি ত্রিভুজের ক্ষেত্রে আমরা যদি বলি এটা হচ্ছে উচ্চতা, এটা হচ্ছে ভূমি, তাহলে আমরা এখান থেকে বলতে পারি হাফ মাইনাস সি বাই এ, এটাকে ভূমি বললাম, এবং উচ্চতাকে বললাম মাইনাস সি বাই এ। তাহলে এই যে বাম পাশের এই অংশটা এ ও বির ক্ষেত্রফল চলে আসবে। এখন এইখানে ও পি এ এই ত্রিভুজটার ক্ষেত্রফল, এই ত্রিভুজটার ভূমি হচ্ছে ও এ আর উচ্চতা হচ্ছে পিএম এবং পিএম এর মান হচ্ছে ওয়াই ওয়ান। সেই লক্ষ্যে আমরা হাফ ভূমি হচ্ছে সি বাই এ, যেখানে সি বাই এ পেয়েছি, এবং উচ্চতা ওয়াই ওয়ান পেলাম, তাহলে হাফ ভূমি গুণ উচ্চতা। একইভাবে আমরা যদি ও বি পি, ও পি বি বা ও বি পি এই ত্রিভুজের ক্ষেত্রফল বলি, এর উচ্চতা হচ্ছে এক্স ওয়ান এবং ভূমিটা হবে এক্ষেত্রে ও বি। তার মানে হাফ ভূমি হচ্ছে মাইনাস সি বাই বি এবং উচ্চতা হচ্ছে এক্স ওয়ান। তাহলে এইটাও কিভাবে আসলে বুঝতে পেরেছি হাফ ভূমি গুণ উচ্চতা সূত্র থেকে। এবং সর্বশেষ ও এ পি বি এই ত্রিভুজটার ক্ষেত্রফল যদি আমি চিন্তা করি, তাহলে হাফ ভূমি, ভূমি হচ্ছে এখানে এ বি আর উচ্চতা হচ্ছে এখানে পি আর, এবং পি আর এর দৈর্ঘ্য আমি ধরে নিয়েছি টি। আর এ বি এটা কিন্তু আমরা একটু আগে বের করেছি, এ বি সমান প্লাস মাইনাস সি বাই এ বি রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এবং যেহেতু দৈর্ঘ্য হিসেব করলে আমাদের এই অংশটাকে আমরা এখানে বসিয়ে দিলাম, এ বির মান এখানে বসিয়ে দিলাম, লক্ষ্য করা। এবং বাকি অংশটুকু আমরা যে কাজটা করলাম সেটা হচ্ছে এখানে মাইনাস আছে, এখানে মাইনাস আছে, এবং এখানে মাইনাসে মাইনাসে প্লাস আছে। তা আমি এই মাইনাস দুটোকে এই বাম দিকে যদি সরিয়ে নিই, তাহলে অবশ্যই দুটি প্লাস হয়ে যাচ্ছে। তাহলে আমাদের এক অংশে থাকছে এরকম হাফ ডি ইন্টু এ বি, হাফ ডি ইন্টু এ বি। এবং লক্ষ্য করে দেখো এখানে হাফ, এখানে হাফ, এখানে হাফ, এখানে হাফ, আমি হাফ গুলোকে আগে বাদ দিয়ে দিলাম সব, অর্থাৎ উভয় পক্ষকে আমি 2 দ্বারা গুণ করলাম, তাহলে এই হাফ গুলো বাদ চলে যায়। আমাদের ডি এর মান রইলো, এবং এ বি এর মান আমরা এই যে যেটা পেয়েছিলাম সি ডিভাইডেড বাই এ বি রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এবং প্লাস মাইনাস আছে দেখে এখানে অন্য প্লাস মাইনাস দিয়ে দিলাম, এবং যেহেতু গুণ আকারে আছে ডির সাথে তাই এটা গুণ আকারে লিখলাম। আশা করি এতটুকু আমরা বুঝতে পেরেছি। এবং বাকি অংশটুকু আমরা এখানে ক্যালকুলেশন করেছি। প্রথম অংশে আমরা পেলাম সি আর সি গুণ করে সি স্কোয়ার বাই এ বি, এটা আমরা লিখলাম, এবং এই দুটাই পাশে গেলে প্লাস হয়ে যাবে, এবং সেখানে পাচ্ছি সি বাই এ ইন্টু ওয়াই ওয়ান এবং সি বাই বি ইন্টু এক্স ওয়ান। তাহলে এই অংশগুলো কিভাবে আসলো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এই পর্যন্ত বুঝতে মনে হয় না কারো কোনো সমস্যা হবে। আশা করি চিত্র দেখে দেখে এইভাবে ক্যালকুলেশন করে তোমরা বুঝতে পারবে। এবার সর্বশেষ অংশ ক্যালকুলেশন, অর্থাৎ সাইড চেঞ্জ করা এবং ডি এর মান বের করা। তো সেই লক্ষ্যে দেখো শিক্ষার্থীরা, আমরা যে অংশটা পেয়েছিলাম সর্বশেষ, সেই অংশ থেকে আমি শুরু করছি। আমাদের সর্বশেষ অংশে পেয়েছিলাম প্লাস মাইনাস ডি ইন্টু সি বাই এ বি রুট ওভার এ স্কোয়ার বি স্কোয়ার, এটা এক অংশে। এবং বাকি অংশে ক্যালকুলেশন করে আমরা পেয়েছিলাম এরকম সি বাই সি ইন্টু এক্স ওয়ান ডিভাইডেড বাই বি, সি ইন্টু ওয়াই ওয়ান ডিভাইডেড বাই এ, এগুলো এই পাশে চলে গেছে প্লাসে, আর সর্বশেষ এই অংশটা আলাদা রয়ে গেছে, তাই আমি এটাকে আলাদা রাখলাম। আর এই বাকি অংশগুলোকে আমরা একসাথে রেখে দিলাম। এবার একটু লক্ষ্য করে দেখি, আমরা ক্যালকুলেশন করব। উপরে সবগুলোর সাথে একটা সি কমন আছে, আর এখানে আছে এ বি। তাহলে আমরা যদি এই অংশটাকে সি বাই এ বি দ্বারা উভয় পক্ষে ভাগ করি, অথবা সি এ বি বাই সি দ্বারা উভয় পক্ষে গুণ করি, তাহলে কিন্তু এই যে সি বাই এ বি কাটা চলে যাবে বাম দিকে। তাহলে বাকি অংশ এইটুকু
প্লাস মাইনাস ডি এবং তার সাথে √a²b² এটা গুণ আকারে আসে। এখানে যদি আমি এবি দ্বারা গুণ করি, এই অংশটাকে যদি আমি এবি দ্বারা গুণ করি, লক্ষ্য করো, তাহলে এই ডিবি কাটলে থাকবে এবি বাই সি দ্বারা গুণ করি, তাহলে এখানে এই ডিবি কাটা যায়, এই সি কাটা যায়, তাহলে হবে ax1। ঠিক একইভাবে এখানেও যদি আমি এবি বাই সি দ্বারা গুণ করি, তাহলে এই সি কাটা যাবে, এখানে এ কাটা যাবে, থাকবে হচ্ছে বি বাই y1। আর এখানে একইভাবে আমি যদি এবি বাই সি দ্বারা গুণ করি, তাহলে এই এবি কাটা চলে যাচ্ছে এবং সি কাটতে শুধু একটা সি থাকবে। আশা করি এতটুকু পর্যন্ত তোমরা বুঝতে পেরেছো। এবং যেহেতু আমাদেরকে ডি এর মান বের করতে হবে, তাই এই প্লাস মাইনাস সহ √a²b² কে আমরা এই ডান পাশে নিচে ভাগ করে নিব, এবং ভাগ করে নিলে এরকম একটা অংশ চলে আসে, ডি সমান সমান প্লাস মাইনাস ax1 প্লাস by1 প্লাস c ডিভাইডেড বাই √a² প্লাস b²। তাহলে এই যে ডি এর মান, যেটা আমি এখানে ধরেছিলাম, এই যে লম্ব দৈর্ঘ্য যেটাকে আমি ডি ধরেছিলাম, সেই ডি এর মান কিন্তু আমরা বের করে ফেলেছি, এবং সেই ডি এর মান হচ্ছে ax1 প্লাস by1 প্লাস c ডিভাইডেড বাই √a² প্লাস b², যেটা হচ্ছে আমাদের এই বিন্দু থেকে এই রেখার লম্ব দূরত্ব। তো আশা করি একটা বিন্দু থেকে একটা রেখার লম্ব দূরত্ব বের করতে পারবে, এবং এই লম্ব দূরত্ব যেহেতু কোনো ঋণাত্মক হয় না, আর এই মানটা প্লাস এবং মাইনাস দুটোই হতে পারে, সে কারণে আমরা এখানে একটা মডুলাস চিহ্ন ব্যবহার করি। শুধুমাত্র লম্ব দূরত্ব ধনাত্মক বলে এই কাজটা। তো আশা করি এতটুকু পর্যন্ত তোমরা বুঝতে পেরেছো। তো শিক্ষার্থীরা এটি ভালোভাবে আবার দেখবে, বাসায় চর্চা করবে, এবং কিভাবে এই সূত্রটা আসলে প্রতিপাদনটি পুনরায় চিত্র এঁকে খাতায় করার চেষ্টা করবে। আমরা আমাদের এর পরবর্তীতে চলে যাই। এইখানে একটা আমরা এই নিয়মের একটি অঙ্ক এতক্ষণ যেভাবে আমরা প্রয়োগ করে আসলাম, অর্থাৎ আমাদের সর্বশেষ যে প্রয়োগটা আমরা করলাম, যে একটা বিন্দু থেকে একটা রেখা লম্ব দূরত্বের সূত্র ax1 প্লাস by1 প্লাস c ডিভাইডেড বাই √a² প্লাস b² ইকুয়াল মডুলাস। এখানে আমরা সংক্ষেপে বলতে পারি এইভাবে যে লম্ব দূরত্বের লবে এই যে আমাদের সরলরেখা সমীকরণটা ছিল, সেই সরলরেখা সমীকরণটা ax প্লাস by প্লাস c এটা লিখব। তবে এই x চলকটা আমাদের এই বিন্দুর ভুজটা বসবে, এবং y চলকে আমাদের বিন্দুর কোটিটা বসবে, এবং নিচে √x চলকের সহগের বর্গ প্লাস y চলকের সহগের বর্গ, অর্থাৎ y চলক হচ্ছে b, তার সহগের বর্গ b², এবং x এর সহগ হচ্ছে a, তার বর্গ অর্থাৎ a², এবং পুরোটাকে একটা রুট করতে হবে। তাহলে এইভাবে আমরা সংক্ষিপ্ত উপায়ে এই সূত্র প্রয়োগ করে সূত্রটি বুঝতে পারবো এবং সহজেই প্রয়োগ করতে পারবো। তো আমরা আমাদের মূল ম্যাথে চলে আসি, ম্যাথটা দেখি। আমরা যদি এখানে ম্যাথটার দিকে একটু লক্ষ্য করি, এখানে প্রথম বিন্দু যদি চিন্তা করি আমরা, তাহলে এখানে লক্ষ্য করে দেখো, এটা হচ্ছে x1, এটা হচ্ছে আমাদের y1, এবং এটা হচ্ছে আমাদের সরলরেখা, অর্থাৎ ax প্লাস by প্লাস c ইকুয়াল 0। এটা আমাদের এরকম একটা সমীকরণ, যে সমীকরণের a হচ্ছে 12, b হচ্ছে -5, c হচ্ছে 6। তাহলে এরকম যদি থাকে কোন রেখা লম্ব দূরত্ব বের করার জন্য আমরা কি বলেছিলাম, যে এই চলক x এর জায়গায় আমরা এই x1 এর মান বসাবো, অর্থাৎ 3, তার মানে 12 × 3 -5, y এর জায়গায় এই কোটি বসাবো -2 প্লাস 6, নিচে √x এর সহগের স্কয়ার, এখানে x এর সহগ হচ্ছে 12 অর্থাৎ a যেটা ছিল, ঠিক একইভাবে b হচ্ছে এখানে -5 তার স্কয়ার, এবং সিম্পলি ক্যালকুলেশন 3 × 36, 5 × 10 প্লাস হয়ে যাবে মাইনাস মাইনাসে প্লাস 6, নিচে হচ্ছে 12 কে স্কয়ার করলে 144, 5 কে স্কয়ার করলে -5 কে 25, এবং এরপরে যোগ বিয়োগ করে আমরা ক্যালকুলেশন করে উপরে পাচ্ছি 52, নিচে পাচ্ছি 169, 169 কে রুট করলে হয় 13, এবং 52 কে 13 দিয়ে ডিভাইড করলে হয় 4। তাহলে এইভাবে আমরা একটা বিন্দু থেকে একটা রেখা লম্ব দূরত্ব বের করতে পারবো। তো আশা করি ম্যাথটি তোমরা বুঝতে পেরেছো, এবং বাসায়
এই ধরনের কিছু অঙ্ক আমি বাড়ির কাজ আকারে দিব, যেটি তোমাদের বইয়ের অনুশীলনীর প্রথম 3টি অঙ্ক, খুব সম্ভবত 2, 3, 4 এই 3টি অঙ্ক। প্রথমটা হচ্ছে 2 - 3 বিন্দু থেকে একটা রেখার লম্ব দূরত্ব, একটু আগে আমরা পড়েছি, এটাকে x1, এটাকে y1, 4 কে a, -3 কে b এবং 33 কে c ধরে আমরা লম্ব দূরত্বের যে সূত্র বের করেছি সেই সূত্র প্রয়োগ করি কিন্তু আমরা অঙ্কটা করতে পারবো। আশা করি এই অঙ্কটা এবং একই ভাবে 2 নম্বর অঙ্কটা 4 - 2 বিন্দু হতে 5x + 12y = 3 রেখার লম্ব দূরত্ব নির্ণয়, এবং মূল বিন্দু, এখানে মূল বিন্দু দেওয়া নেই, তার মানে আমাকে ধরে নিতে হবে মূল বিন্দু আমরা জানি সবাই 0, 0 এবং একটি রেখা দেওয়া আছে তার লম্ব দূরত্ব নির্ণয়। তো আশা করি আগের অঙ্কটি পারলে, উদাহরণের অঙ্কটি করতে পারলে এই 3টি অঙ্ক করা খুব বেশি কঠিন কোনো কাজ হবে না, এবং অঙ্কগুলো বাসায় করে বাড়ির কাজ খাতায় সংরক্ষণ করতে হবে। তো আমরা আমাদের পরবর্তী অঙ্কে বা পাঠে চলে আসি। আমাদের পরবর্তী অঙ্ক একটু লক্ষ্য করে দেখো, এটি উদাহরণ 5-এর একটি অঙ্ক। দেখাও যে √50 এবং -√50 বিন্দু দুটি হতে একটি রেখা 2x cos α + 3y sin α = 6 এর উপর অঙ্কিত লম্ব দুটির গুণফল আলফা। এটা দিয়ে আমরা কি বুঝবো? আগে তো অঙ্কটা পড়ে বুঝতে হবে আমাকে কি চেয়েছে। এটা পড়ে আমি বুঝতে পারছি যে এই বিন্দুটা অর্থাৎ 50 এটা একটা বিন্দু, -√50 এটা একটা বিন্দু, তাহলে +√5 একটা 0 একটা বিন্দু, -√5 একটা বিন্দু, 0 একটা বিন্দু। তাহলে এই যে দুটো বিন্দু, এই বিন্দু হতে একটা সরল রেখার লম্ব দূরত্ব এবং এই বিন্দু থেকে একটা সরল রেখার লম্ব দূরত্ব, আমরা একটু আগে লম্ব দূরত্ব বের করে এসেছি। আমরা যদি বলি এই প্রথমটার লম্ব দূরত্ব d1, পরেরটার লম্ব দূরত্ব d2, তাহলে এই অঙ্কিত লম্ব দুটির গুণফল অর্থাৎ d1 গুণ d2 করলে আমাদের যে অ্যান্সারটা আসবে সেখানে আলফা কখনোই থাকবে না, অর্থাৎ আলফা মুক্ত। এই কথাই আমাদের এখানে বলা আছে এবং এটা আমরা আজকে প্রমাণ করার চেষ্টা করব। তো শিক্ষার্থীরা অঙ্কটার দিকে আমরা একটু দেখি। প্রথমে পি আর কিউ দুটো বিন্দু দেওয়া আছে এবং একটা সরলরেখা দেওয়া আছে 2x cos α 3y sin α = 6। তো যেহেতু অঙ্কটি দেওয়া আছে আমাদের, তো আমরা প্রথমে এই প্রথম বিন্দু হতে √50 বিন্দু হতে আমরা এই 1 নং সমীকরণ যেটা দিলাম, অর্থাৎ 1 নং সমীকরণটা যেটা বলা আছে 2x cos α 3y sin α - 6 এর লম্ব দূরত্ব। লম্ব দূরত্ব বের করার সময় আমরা জানি এই x এর জায়গায় √5 এবং এই y জায়গায় 0 বসবে, তো আমরা তাই করেছি। এবং নিচে √, এখানে x এর সহগ হচ্ছে 2 cos α, এখানে y সহগ হচ্ছে 3 sin α, তাদের বর্গ করে যোগ করে রুট করব, এটা আমাদের সূত্র। আমরা এরকম শিখে এসেছি যে বিন্দু দুটো দেয়া থাকলে, অর্থাৎ একটা বিন্দু, কোন একটা বিন্দু যদি দেয়া থাকে x1 y1 এবং একটা সমীকরণ যদি দেয়া থাকে ax + by + c = 0, তাহলে এই বিন্দু থেকে এই রেখার আমি যদি লম্ব দূরত্ব বলি d, তাহলে d বের করার জন্য আমাদের যে কাজটা হবে, প্রথমে মডুলাস উপরে a + b + c, এই x এর জায়গায় বসবে x1, এই y এর জায়গায় বসবে y1 এবং নিচে √, এই x এর সহগ হচ্ছে a তার বর্গ এবং y সহগ হচ্ছে b তার বর্গের যোগফলের বর্গমূল। তাহলে সেই সূত্রটাই আমরা এখানে অ্যাপ্লাই করলাম। লক্ষ্য করে দেখো, যদি সেটাই অ্যাপ্লাই করি, আমরা এখানে ক্যালকুলেশন করলাম 2√5 cos α, 0 দিয়ে 3 কে গুণ করলে এটা 0 হয়ে যাবে, -6, তাই 0 লিখলাম না। নিচে √4 cos² α + 9 sin² α, উপরের অংশ রয়ে গেল। আমরা একরকম করার জন্য sin স্কয়ারটাকে cos স্কয়ারে নিয়ে আসলাম এবং আমরা cos স্কয়ারের সূত্র, sin স্কয়ার থেকে cos স্কয়ার সূত্র ত্রিকোণমিতিতে পড়ে এসেছি 1 - cos² α, এটা 19 এর সূত্র।
এবং সেখান থেকে 9 দিয়ে গুণ করে আমরা এরকম পাচ্ছি 4 cos স্কয়ার আলফা প্লাস 9 মাইনাস 9 cos স্কয়ার আলফা। এবং এটাকে ক্যালকুলেশন করলাম, সিম্পলিফাই করলে আমরা পাচ্ছি 9 মাইনাস 5 cos স্কয়ার আলফা। আর উপরে আমরা ক্যালকুলেশন করে একটা মাইনাস কমন নিলাম, এখানে একটা মাইনাস কমন নিয়েছি, দেখো এখানে -6 আছে, আমরা এখানে একটা মাইনাস কমন নিয়েছি, একটা মাইনাস কমন নিলে এটা প্লাস হয়ে গেল, আর এখানে 2√5 cos আলফা প্লাস ছিল, এটা মাইনাস হয়ে গেল। আশা করি এতটুকু তোমরা বুঝতে পেরেছো। এবং মডুলাসের ভেতরে মাইনাস প্লাস হয়ে যায়, কারণ মডুলাস চিহ্ন উঠাই দিলে মাইনাসটা প্লাস হয়ে যাবে, সেক্ষেত্রে 6 মাইনাস 2√5 cos আলফা এটা চলে আসবে। তাহলে আমরা প্রথম লম্ব দূরত্ব পেয়ে গেলাম d1 এর মান, আমরা d1 এর মান পেয়ে গেলাম, d1 এর মান পেলাম 6 মাইনাস 2√5 cos আলফা ডিভাইডেড বাই √9 মাইনাস 5 cos স্কয়ার আলফা। এখন আমরা যদি বলি আরেকটা বিন্দু দেওয়া ছিল কিউ, কিউ বিন্দু থেকে আমরা যদি বলি যে আমরা এবার কিউ বিন্দু থেকে লম্ব দূরত্ব বের করব, কিউ বিন্দুর স্থানাঙ্ক দেওয়া ছিল হচ্ছে আমাদের কিউ বিন্দুর স্থানাঙ্ক আমাদের দেওয়া ছিল -√50, সেখান থেকে আমরা দ্বিতীয় দূরত্ব ওই 1 নং সমীকরণের দূরত্ব থেকে আমরা d2 ধরে নিলাম, প্রথমটা d1 ধরেছিলাম, এবার এটা d2 ধরে নিলাম। তাহলে যদি d2 ধরে নেই তাহলে আমরা এবার লম্ব দূরত্ব বের করার সূত্র প্রয়োগ করে আমরা দেখি অঙ্কটা করা যায় কিনা। তো আমাদের একটু লক্ষ্য করে দেখি আমরা অঙ্কটা করতে পারি কিনা। তো প্রথম কাজ আমাকে এখানে যেটা করা হলো সেটা হচ্ছে লম্ব দূরত্ব বের করার সূত্র প্রয়োগ করতে হবে। আমরা একটু আগেই সূত্রটা দেখে এসেছি কিভাবে লম্ব দূরত্ব বের করতে হয়, প্রয়োগ করার সূত্রটা। তো এক্ষেত্রে আমরা যেটা দেখছি সেটা হচ্ছে -√50, এটা হচ্ছে ভুজ, 0 হচ্ছে কোটি, তাহলে লম্ব দূরত্ব d2 ওই একই সূত্র। প্রথম আমাদের যে সরলরেখাটা দেওয়া ছিল সেই সরলরেখাটায় 2 মাইনাস √5, এখানে যেহেতু একটা মাইনাস আছে সেই জন্য আমরা এটাকে একটা ব্র্যাকেট দিয়েও লিখতে পারি, অথবা 2 গুণ -√5 cos আলফা এবং 0 3 গুণ 0 sin আলফা, 0 দিয়ে কোনো কিছুকে গুণ করলে এটা আলটিমেটলি 0 হয়ে যাবে, এবং এখানে -6, তাহলে এটাকে ক্যালকুলেশন করলে হবে -2√5 cos আলফা -6, এবং নিচে 2 কে বর্গ করলে হবে 4 cos স্কয়ার আলফা প্লাস 9 sin স্কয়ার আলফা। এখানে x এর সহগ হচ্ছে 2 cos আলফা এবং y এর সহগ হচ্ছে 3 sin আলফা। সেটাকে বর্গ করলাম, বর্গ করে রুট লিখলাম, এবং একই নিয়মে আমরা sin কে cos এ কনভার্ট করব, তাই আমরা এখানে 1 মাইনাস cos স্কয়ার আলফা নিলাম এবং উপরে একটা মাইনাস কমন নিলাম, মডুলাসের ভিতরে মাইনাস প্লাস হয়ে যাচ্ছে, অর্থাৎ উপরে থাকছে 2√5 cos আলফা প্লাস 6, এখানে দুটো মাইনাস আছে, এটাও মাইনাস আছে, এটাও মাইনাস আছে, আমি একটা মাইনাস সহকারে কমন নিলাম, এবং মডুলাসের ভিতরে মাইনাস থাকলে সেটা প্লাস হয়ে যাবে, এবং সেই মানটা আমরা লিখলাম 6 প্লাস 2√5 cos আলফা। এবং নিচে ক্যালকুলেশন করলে এই 9 থেকে 4 থেকে 9 বিয়োগ করলে এখানে ক্যালকুলেশন করলে চলে আসবে 9 মাইনাস 5 cos স্কয়ার আলফা। তাহলে আমরা d1 পেয়ে গেলাম, d2 পেয়ে গেলাম, এবার আমাদের কাজ হবে এদেরকে গুণ করা। তাহলে এখন আমরা দেখি d1 আর d2 এর গুণফল কি আসে। আমরা লক্ষ্য করে দেখো d1 পেয়েছিলাম যেটা, সেটা এখানে বসালাম, এবং d2 পেয়েছিলাম যেটা, সেটা বসালাম। d1 পেয়েছিলাম হচ্ছে 6 মাইনাস 2√5 cos আলফা বাই √9 মাইনাস 5 cos স্কয়ার আলফা, এবং d2 পেয়েছিলাম 6 প্লাস 2√5 cos আলফা মাইনাস ডিভাইডেড বাই 9 মাইনাস 5 cos স্কয়ার আলফা রুট। উপরেরটাকে দেখো a প্লাস b ইন্টু a মাইনাস b, দেখো এটাকে a ধরলে এটাকে b ধরলে উপরে 6 মাইনাস 2√5 cos আলফা এবং 6 প্লাস 2√5 cos আলফা, তাহলে a হচ্ছে 6, b হচ্ছে 2√5 cos আলফা। সূত্র প্রয়োগ করলে a স্কয়ার মাইনাস b স্কয়ার, সূত্র প্রয়োগ করলাম, a কে বর্গ করলে হবে 36 এবং 2√5 cos আলফা কে বর্গ করলে হবে 2 কে করলে হবে 4, √5 করলে হবে 5, 2 আর 4 আর 5 গুণ করলে হবে 20 cos আলফা। 20 এখানে 2√5 cos আলফা হোল স্কয়ার, এখানে 2 কে করলে হলো 4, √5 কে করলে হলো 5, এখানে cos স্কয়ার আলফা হবে, cos স্কয়ার আলফা। তাহলে উপরে হচ্ছে 36
-20 cos স্কয়ার আলফা, একটা স্কয়ার হবে। আর নিচে হবে 9 মাইনাস বর্গ করে একই রকম জিনিস দুটো আসছে, তার মানে দুইটাকে আমরা লিখতে পারি পুরোটা বর্গ, এবং বর্গ এবং রুট কাটা চলে যাবে, তাহলে নিচে থাকবে 9 - 5 cos স্কয়ার আলফা, নিচে রাখলাম 9 - 5 cos স্কয়ার আলফা, আর উপরে হবে cos স্কয়ার আলফা, এখানে একটা স্কয়ার হবে, স্কয়ারটা আসেনি। তো লক্ষ্য করে দেখো উপরে 36 এবং 20 এর মধ্যে কিন্তু 4 কমন যাচ্ছে, 4 কমন নিলে কিন্তু 9 - 5 cos স্কয়ার আলফা, এবং নিচেও একটা 9 - 5 cos স্কয়ার আলফা আছে, তাহলে এখানে স্কয়ার হবে উপরে, একটু তোমরা সবাই খেয়াল করে এগুলা দেখে নিবে। এবং 9 - 5 cos স্কয়ার আলফা যদি আমি কেটে ফেলি তাহলে আমাদের উত্তর চলে আসতেছে 4, যেখানে কিন্তু কোনো আলফা কিছু নেই, তার মানে এই যে মানটা পেলাম সর্বশেষ সেটা আলফা মুক্ত। আমাদের এই প্রমাণটাই করতে বলেছিল যে লম্ব দূরত্ব দুটার গুণফল আলফা মুক্ত হবে। আশা করি অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো, দুটা লম্ব দূরত্ব বের করার সূত্র তোমরা শিখেছো, এবং সেখান থেকে গুণ করে যে ক্যালকুলেশন করলাম ত্রিকোণমিতিক ক্যালকুলেশন সেটা করে দেখলাম যে আলফা মুক্ত একটা মান পেলাম, এবং সেটি তোমরা বসিয়ে অঙ্কটি সহজেই করতে পারবে। তাহলে এরকম টাইপের কিছু বাড়ির কাজ তোমাদের বইয়ের 12, 2, 13 এবং 14 অঙ্ক তিনটি তোমরা সহজেই বাসায় করতে পারবে এবং করার চেষ্টা করবে। সবগুলো লম্ব দূরত্ব বের করতে বলেছে। এখানে দেখো, দেখাও যে এই বিন্দু দুটি থেকে এই রেখা দুটি লম্ব দূরত্ব থিটা মুক্ত। একটু আগে আমরা এরকম একটা অঙ্ক করলাম। এরপরে অঙ্কটা 13 নম্বর, এখানে বলা আছে একটা বিন্দু থেকে একটা রেখার লম্ব দূরত্বের গুণফল বি স্কয়ার হলে হবে যখন এটা, মানে একটা কন্ডিশন প্রুফ করতে বলেছে। এবং সর্বশেষ অঙ্ক একটা বিন্দু থেকে একটা রেখার লম্ব দূরত্ব নির্ণয় করো, এবং এই লম্ব এক্স অক্ষের সাথে লম্ব দৈর্ঘ্য নির্ণয় করো, এবং এই লম্ব এক্স অক্ষের সাথে যে কোণ উৎপন্ন করে তা নির্ণয় করো। এই অঙ্কটা এক্স অক্ষের সাথে যে কোণ উৎপন্ন করে, কোণ উৎপন্ন করা বা লম্ব হওয়ার শর্ত, এগুলো তোমরা আগের অধ্যায়ে করে এসছো। আর লম্ব এক্স অক্ষের সাথে যে কোণ উৎপন্ন করে অর্থাৎ ঢাল বের করতে বলেছে, ঢাল বের করার সূত্র তোমরা শিখে এসছো। তো আশা করি এই অঙ্ক তিনটি তোমরা করতে পারবে এবং করে বাড়ির কাজের খাতায় সংরক্ষণ করবে। এবার আমরা একটি অঙ্ক দেখব, এটি উদাহরণে দেওয়া আছে। একটা বিন্দু দেওয়া আছে 2, 5 এবং আরেকটা বিন্দু দেওয়া আছে -1, 3। এই বিন্দুদ্বয় 3x - 2y + 7 রেখার একই পাশে না বিপরীত পাশে অবস্থিত সেটা আমরা এখন দেখব। অর্থাৎ কোন বিন্দু একটা সরলরেখার এক পাশে হবে অবস্থিত না বিপরীত পাশে হবে, অথবা সেটি কি মূল বিন্দুর পাশে অবস্থিত হবে কিনা সেটা আমরা লক্ষ্য করব। তো এই অঙ্কটা করার জন্য আমাকে প্রথম যে কাজটা করতে হবে সেটি হচ্ছে আমাদেরকে বিন্দু এবং রেখাটা আমরা লিখবো, এটা একটা রেখা এল দিয়ে আমরা প্রকাশ করেছি, যে রেখা সমীকরণ দেওয়া আছে 3x - 2y + 7 = 0, এবং এই রেখাটাতে আমরা প্রথম বিন্দুটা বসাবো, প্রথম বিন্দু 2, 5। তাহলে x এর জায়গায় 2 এবং y এর জায়গায় 5, এটা আমরা একটু আগে দেখে এসেছি। এটা বসালে 3 × 6 - 10 + 7, এটাকে ক্যালকুলেশন করলে আমরা পাচ্ছি 3, যেটা অবশ্যই শূন্য চেয়ে বড়। এবার পরের বিন্দুটা কিউ, এটা বসাবো। কিউ এর ভুজ হচ্ছে x, মান হচ্ছে -1 এবং কোটি হচ্ছে 3। তাহলে সেটা যদি আমরা এখানে বসাই তাহলে 3 × -1 মানে -3, -3, এবং এটা হচ্ছে 2 × -3 -6, তাহলে -6 এবং -3 -9, আর এখানে হচ্ছে +7, ক্যালকুলেশন করলে হবে -2, যেটা শূন্য হচ্ছে ছোট। তাহলে প্রথম বিন্দুটা বসালে আমরা পাচ্ছি শূন্য হচ্ছে বড়, এবং দ্বিতীয় বিন্দুটা বসালে পাচ্ছি শূন্য হচ্ছে ছোট। অর্থাৎ দুটার চিহ্ন দুই রকম। যদি চিহ্ন বিপরীত হয় তাহলে আমাদের মনে রাখতে হবে দুটা বিন্দু রেখা দুটার দুই পাশে অবস্থিত, অর্থাৎ বিপরীত পাশে অবস্থিত। এখন আমরা কিভাবে বুঝবো মূল বিন্দু কোন বিন্দুটার সাথে আছে বা কোন বিন্দুটা মূল বিন্দুটার পাশে আছে? সেটার জন্য আমাকে মূল বিন্দুটা আগে বসাতে হবে। ওই বিন্দু মূল বিন্দু মানে হচ্ছে 0, 0, তার ভুজ হচ্ছে 0, কোটি 0, অর্থাৎ x এর মান 0 এবং y এর মান 0। আমি যদি ওই সমীকরণে বসাই তাহলে আমরা ক্যালকুলেশন করলে এই দুটা 0 হয়ে যাবে, শুধু পাচ্ছি 7, যেটা আমাদের শূন্যর চেয়ে বড়। তাহলে আমরা এখান থেকে বুঝতেই পারছি শূন্যর চেয়ে বড় যেহেতু, তাহলে প্রথম বিন্দুটা যেটা ছিল, প্রথম বিন্দুটার জন্য আমরা যেটা পেয়েছিলাম সেটা শূন্যর চেয়ে বড়, অর্থাৎ প্রথম বিন্দুটা 2, 5, এই দুটোর চিহ্ন সেম। তার মানে প্রথম বিন্দুটা পি বিন্দুটা মূল বিন্দুর পাশে অবস্থিত, আর কিউ বিন্দুটা মূল বিন্দুর বিপরীত পাশে অবস্থিত। তো আশা করি এই অঙ্কগুলো খুবই সহজ এবং তোমরা সহজেই অঙ্কগুলো বুঝতে পেরেছো এবং করতে পারবে। আমাদের সর্বশেষ অঙ্ক দুটা সরলরেখার মধ্যবর্তী দূরত্ব নির্ণয়।
এখানে দুটো সমান্তরাল সরলরেখা দেওয়া আছে, তাদের মধ্যবর্তী দূরত্ব আমরা নির্ণয় করতে পারবো। এটা নির্ণয় করার জন্য আমাদের প্রথম মূলবিন্দু থেকে প্রথম সরলরেখার দূরত্ব বের করতে হবে এবং মূলবিন্দু থেকে দ্বিতীয় সরলরেখার দূরত্ব বের করতে হবে, এবং দুটার মধ্যবর্তী দূরত্ব সরলরেখার দূরত্ব বের করতে গেলে আমাদেরকে বিয়োগ করতে হবে, কারণ আমাদের টার্গেট হচ্ছে দুইটা সরলরেখা। এখানে চিত্রটার দিকে লক্ষ্য করলে তোমরা বুঝবে এটা একটা সরলরেখা, এটা একটা সমান্তরাল সরলরেখা। তাহলে মূলবিন্দু থেকে আমি প্রথম আগে দূরত্ব বের করব হচ্ছে দূরের সরলরেখা অর্থাৎ ON, এবং পরের সরলরেখার দূরত্ব বের করব OM, এবং আমি যদি এই দুটাকে বিয়োগ করি এবং তাদের পরম মানই হবে আমাদের এদের মধ্যবর্তী দূরত্ব। তাহলে প্রথম মূলবিন্দু থেকে প্রথম রেখার দূরত্ব পেয়েছি c1 ডিভাইডেড বাই √a² + b², একটু আগে এটা সূত্র শিখে এসেছি। এবং পরের মূলবিন্দু থেকে দ্বিতীয় রেখার দূরত্ব পেয়েছি c2 বাই √a² b²। একইভাবে আমরা এখানে ক্যালকুলেশন দেখিয়ে দিয়েছি a × 0 + b × 0 + c1 বাই √a² b²। এই সূত্রটা একটু আগে আমরা প্রয়োগ করে এসেছি। তাহলে এইভাবে আমরা OM এবং ON বের করলাম, এবং আমাদের দরকার হচ্ছে এই MN এর দৈর্ঘ্য বের করা, অর্থাৎ এই MN এর দৈর্ঘ্য কি হবে সেটা আমাকে নির্ণয় করতে হবে। তাহলে আমরা একটু আগে বলেছি MN = মডুলাস অফ ON - OM, এবং আমরা এখান থেকে লম্ব দূরত্বগুলো এখানে বসিয়ে দিলাম, এবং বিয়োগ করলে এরকম হবে c1 - c2 ডিভাইডেড বাই √a² b²। তাহলে এই সূত্রটা আমরা এখান থেকে ক্লিয়ার হয়ে গেলাম। আমরা এইভাবে বলতে পারি দুটো সরলরেখার মধ্যবর্তী সমান্তরাল সরলরেখার মধ্যবর্তী দূরত্ব তাদের ধ্রুব সংখ্যা দুটার পার্থক্য ডিভাইডেড বাই x এর সহগের বর্গ এবং y সহগের বর্গের যোগফলের বর্গমূল। তাহলে কি বললাম, ধ্রুব সংখ্যা দুটার অর্থাৎ c1 এবং c2 এর বিয়োগফলের ডিভাইডেড বাই √x এর সহগের বর্গ এবং y সহগের বর্গের যোগফল, এবং দূরত্ব কখনোই ঋণাত্মক হয় না, সেই জন্য মডুলাস সাইনটি ব্যবহার করতে হবে। তাহলে এই নিয়মের একটি উদাহরণ যদি আমরা একটু লক্ষ্য করি, দুইটা সমান্তরাল সরলরেখা, যদিও এখানে বোঝা যাচ্ছে না সমান্তরাল কিনা, কারণ এখানে 4x এবং এখানে 3y আছে, কিন্তু সহগ এখানে দেয়া আছে 8 এবং 6। তাহলে এই অঙ্কগুলোতে একই রকম সহগ তৈরি না করলে আমরা বুঝতে পারবো না যে এটা সমান্তরাল। সেই লক্ষ্যে আমরা এই সমীকরণটাকে 2 দিয়ে ভাগ করলাম, এটাকে 2 দিয়ে ভাগ করলাম 4x, এটাকে 2 দিয়ে ভাগ করলে 3y, এবং এটাকে 9 কে 2 দিয়ে ভাগ করলে -9/2। তাহলে এরকম দুইটা সমীকরণ যদি আমরা পাই, তাদের মধ্যবর্তী দূরত্ব বের করার জন্য c1 - c2, এখানে c1 হচ্ছে 9/2, এটা হচ্ছে c2, আর 2 হচ্ছে c1। তাহলে c1 - c2, 2 - 9/2 মাইনাস, এটা মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, আর নিচে 4² প্লাস -3², 4 কে স্কয়ার করলে 16, -3 কে স্কয়ার করলে 9, 16 আর 9 যোগ করলে হবে 25, এবং 25 কে রুট করলে হবে 5। তার মানে এটাকে ক্যালকুলেশন করলে হবে 5, আর উপরেরটাকে এইটুকু ক্যালকুলেশন করলে আমি পাবো 2 + 9/2। লক্ষ্য করো 2 + 9/2, এটাকে আমি যদি ক্যালকুলেশন করি তাহলে পাবো হচ্ছে লসাগু করলে 2, তাহলে 2 × 4 আর 9 যোগ করলে হবে 13, উপরে হবে 13 এবং নিচে হবে আমাদের ডিভাইডেড বাই 2। তার মানে আমাদের অ্যান্সারটা হচ্ছে 13/2। তাহলে এই যে 13/2 আর এখানে 5 ছিল, তাহলে 13/2 ডিভাইডেড বাই 5, এটা মানে হচ্ছে 13/10। তাহলে এইভাবে আমরা একটি ক্যালকুলেশন করে দুইটা সরলরেখার মধ্যবর্তী দূরত্ব বের করতে পারবো। তাহলে মনে রাখতে হবে, যখন সরলরেখা দুটো একই রকম না দেওয়া থাকবে, সেক্ষেত্রে আমাকে অবশ্যই সরলরেখা দুটাকে একই রকম করে নিতে হবে, অর্থাৎ x এবং y সহগ দুটাকে একই রকম না করলে সমান্তরাল সরলরেখা তৈরি করা যাবে না। তাই আমাকে x এর সহগ দুটাকে একই রকম করতে হবে, y সহগ দুটাকে একই রকম করার জন্য আমাকে এখানে 2 দিয়ে ভাগ করতে হলো। এই জিনিসটা কিন্তু লক্ষ্য রাখতে হবে। তো শিক্ষার্থীরা, আমরা দুইটা সমান্তরাল সরলরেখার মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করা শিখলাম। আশা করি এই অঙ্কগুলো তোমরা করতে পারবে, এবং এই অঙ্কের মতো অনুরূপ কিছু বাড়ির কাজ এখানে দেয়া আছে তোমাদের বইয়ের 2, 3 এবং 4 নম্বর অঙ্ক। অঙ্কগুলো তোমরা বাসায় করার চেষ্টা করবে। এখানে দুটো সমান্তরাল সরলরেখা একই রকম দেয়া আছে, কিন্তু পরের অঙ্কে কিন্তু একই রকম দেয়া নেই। সেক্ষেত্রে এই অঙ্কে 2 দিয়ে ভাগ করে নিতে হবে, তারপরের অঙ্কে আবার একই রকম দেয়া আছে, কাজে এই ক্ষেত্রে আর কোনো সমস্যা হবে না।
তো অঙ্কগুলো আশা করি তোমরা করতে পারবে এবং প্রতিটি অঙ্কই তোমরা বাড়ির কাজ খাতায় করে সংরক্ষণ করবে। তো তোমরা সবাই ভালো থেকো, তোমাদের সুস্বাস্থ্য এবং সার্বিক মঙ্গল কামনা করে আমার আজকের পাঠ এখানেই সমাপ্ত করছি। আল্লাহ হাফেজ।